মাওলানা মতিউর রহমান নিজামী একজন রাজনীতিবিদ, প্রখ্যাত আলেম, ইসলামী চিন্তাবিদ, সুলেখক ও আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামী আন্দোলনের নেতা। তিনি এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। ব্যক্তি, পরিবার, সামাজিক, রাজনৈতিক জীবনে তিনি একজন বিনয়ী, ভদ্র ও নম্র স্বভাবের মানুষ। তার সততা, আমানতদারিতা সকল মহলে স্বীকৃত। অথচ এ ধরনের একজন মহান ব্যক্তিকে নির্মম এক রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে গ্রেপ্তার হতে হলো। একটি মামলা গ্যাটকো মামলা নামে পরিচিত, আর একটি বড় পুকুরিয়া মামলা নামে পরিচিত। এই দুটো মামলায় আমাকে জড়ানোর মূল কারণ মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটির সদস্য হওয়া ছাড়া আর কিছুই নয়। এই মামলায় আমাকে জড়ানোর খবর প্রচারের সাথে সাথে দেশের প্রত্যন্ত প্রান্তর থেকে যারা আমাকে ভালোবাসে, আমাকে ভালো জানে, তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে প্রতিনিয়ত টেলিফোন করছে, খবর জানতে চাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই মামলার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মোটেই উদ্বিগ্ন নই এবং দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কোনো সঙ্গত কারণ নেই। এই মামলায় যেই অনিয়ম বা দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে তার সাথে আমাদের ব্যক্তিগত সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা কারো পক্ষেই প্রমাণ করা সম্ভব নয়। ক্রয় সংক্রান্ত কমিটিতে মন্ত্রী হিসেবে যারা সদস্য তারা নীতিগত সিদ্ধান্ত দেন, মূল ভূমিকা সেখানে পালন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সেই সাথে কমিটির চেয়ারম্যানকে সহযোগিতা করেন ক্যাবিনেট সেক্রেটারি সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সচিব। রহস্যজনকভাবে এই মামলায় কোনো সচিবকে আসামি করা হয়নি, অভিযুক্ত করা হয়নি। এ থেকেই প্রমাণিত হয় এটি একটি সাজানো মামলা এবং রাজনীতিবিদদেরকে হয়রানি করার একটি অশুভ লক্ষ্য নিয়ে এটা করা হয়েছে। দেশকে রাজনৈতিক নেতৃত্ব শূন্য করার একটি নীল নকশার এটি অংশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আদালতে এই মামলায় আমাকে দোষী সাব্যস্ত করার কোনো আইনগত সুযোগ নেই। আমি পূর্ণ আস্থার সাথে বলতে চাই, বিগত জোট সরকারের 5 বছরে আমি 2টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি। কৃষি মন্ত্রণালয়ে 20 মাস আমি দায়িত্ব পালন করেছি। সেখানে দূরবীন দিয়ে তালাশ করেও এ পর্যন্ত কেউ কোনো অনিয়ম, কোনো দুর্নীতি খুঁজে বের করতে পারেনি। পরবর্তী পর্যায়ে আমি 40 মাস শিল্প মন্ত্রণালয় চালিয়েছি। সেখানেও এ পর্যন্ত কারো পক্ষে দূরবীন দিয়ে তালাশ করেও কোনো অনিয়ম, কোনো দুর্নীতি আবিষ্কার করা সম্ভব হয়নি। কোনো মন্ত্রী যদি দুর্নীতিবাজ হয় তাহলে তার দুর্নীতি করার প্রধানতম ক্ষেত্র নিজস্ব মন্ত্রণালয়। সেখানে যদি আমি কোনো অনিয়ম করে না থাকি, কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে না থাকি, তাহলে একটি ক্রয় কমিটির সদস্য হওয়ার কারণে অন্য মন্ত্রণালয়ের একটি বিষয়ের সাথে দুর্নীতিতে জড়িত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই মামলাটি যে রাজনীতিবিদদের হয়রানি করার জন্য একটি সাজানো মামলা, এটার একটি প্রমাণ এখানে কোনো সচিবকে জড়িত করা হয়নি। দ্বিতীয়, আমাদেরকে পলাতক দেখানো হয়েছে, অথচ জরুরি অবস্থা জারির পর থেকে নিয়ে পর্যন্ত আমি প্রকাশ্য ময়দানে আছি, নিজের বাসায় বসবাস করছি এবং দলীয় অফিসে প্রতিদিন আসা যাওয়া করছি। আমি বন্যার সময়
ত্রাণ তৎপরতায় প্রকাশ্য অংশ নিয়েছি। ঘূর্ণিঝড়ের কবলে নিপতিত সিডর আঘাতে জর্জরিত এলাকায় আমি ত্রাণ তৎপরতা চালিয়েছি, সাংবাদিক সম্মেলন করেছি। রবিউল আউয়াল মাসে রাজধানী শহরের বিভিন্ন এলাকায় সিরাতুন নবী সম্মেলনে বক্তব্য রেখেছি। এরপরও যদি আমাদেরকে পলাতক দেখানো হয় তাহলে এটা একটা মিথ্যাচার ছাড়ার কিছুই নয়। দুদক, দুর্নীতি দমন কমিশন, তারা নিজেরাই যদি কারো বিরুদ্ধে মামলা সাজানোর জন্য মিথ্যার আশ্রয় নেয় তাহলে সেইটা আর দুর্নীতি দমন কমিশন থাকে না, সেটা রাজনৈতিক নিপীড়নের একটি ইনস্ট্রুমেন্টে পরিণত হয়। দেশবাসী এ বিষয়টির প্রতি নজর রাখবেন বলে আমি আশা করি। আমি কি নিজেকে নিয়ে মোটেই চিন্তিত নই, কিন্তু এ ধরনের মামলার পেছনে যে মন মানসিকতা কাজ করছে তার ফলশ্রুতিতে দেশ কোথায় যাবে, দেশের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, এ নিয়ে অবশ্যই আমি চিন্তিত, অবশ্যই আমি উদ্বিগ্ন। ১/১১ পর থেকে ১৬ মাস যাবৎ দেশের ঘটনা প্রবাহ প্রমাণ করে, বাংলাদেশকে অকার্যকর ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করে, বাংলাদেশকে যারা তাবেদার করদ রাজ্যে পরিণত করতে চায় তারাই ১/১১ পূর্ব পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং ১/১১ পরে তাদের লক্ষ্য বাস্তবায়নের দিকে দ্রুত দেশকে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্নীতির সাথে আমার সংশ্লিষ্টতার প্রশ্ন ওঠে না, এরপরও আমাকে টার্গেট বানানো হয়েছে, কারণ আমি ইসলামী আদর্শের কথা বলি, ইসলামী সমাজ প্রতিষ্ঠার কথা বলি। যে ইসলামী আদর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা মানুষকে শোষণমুক্ত, শান্তি, সুখের, ন্যায়, ইনসাফের একটি সমাজ উপহার দিতে সক্ষম। দেশবাসীর উদ্দেশ্যে আমি পরিষ্কার বলতে চাই, আমাদের দেশ বর্তমানে একটি মহা সংকটের আবর্তে জড়িয়ে পড়েছে। এই সংকট উত্তরণের জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে হুমকির মুখোমুখি, দেশের অর্থনীতি বিপর্যস্ত, দেশের মানুষের ইসলামী চেতনার উপরে আঘাত আসছে এবং দেশের আভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট অক্ষুণ্ণ রাখতে হলে, দেশের অর্থনীতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে হলে, দেশের মানুষের ঈমান, আকীদা, ইসলামী চেতনা সংরক্ষণ করতে হলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ একটি প্রয়াস অপরিহার্য, সময়ের দাবি। 18 মে রোববার রাত 9:50 পুলিশ মাওলানা মতিউর রহমান নিজামীর বাসভবনের সামনে অবস্থান নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আমিরে জামায়াতের বাসভবনে প্রবেশ করে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ নির্বাহী পরিষদের সদস্যগণ আমিরে জামায়াতের বাসায় উপস্থিত হন। রাত প্রায় 11টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে হাজার হাজার জনতা আমিরে জামায়াতের বাসার পার্শ্ববর্তী রাস্তায় জড়ো হতে থাকে। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পানি
আর জনতার চোখের পানি একাকার হয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। আমিরে জামাতকে পুলিশের গাড়িতে ওঠানোর পর হাজার হাজার জনতা গাড়ির সামনে ভিড় জমায়। অনেকে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে। সে দৃশ্য ছিল বড়ই বেদনাদায়ক। জনতা ছিল বিক্ষুব্ধ কিন্তু সুশৃঙ্খল। জনতার ভিড় ঠেলে মাত্র 3 মিনিটের পথ অতিক্রম করতে আধা ঘন্টারও বেশি সময় লেগে যায় আমিরে জামাতকে বহনকারী পুলিশের গাড়িটির। প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে হাজার হাজার জনতা আমিরে জামাতকে বিদায় জানান। এর আগে মাওলানা মতিউর রহমান নিজামী হাইকোর্টে অগ্রিম জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলে 20 মে শুনানির দিন ধার্য হয়। কিন্তু সুপ্রিম কোর্টে মামলার চূড়ান্ত শুনানির পূর্বেই রোববার তাকে গ্রেপ্তার করে আইনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করা হয়।
হাইকোর্টের জাজমেন্টও সঠিক হয় নাই, এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, আপিল দায়ের করেছি আমরা, যেটাকে সিএমপি বলে। কালকে ছুটি, পরশুদিন এটা আপিল বিভাগে হিয়ারিং হবে 1 নম্বর আইটেম হিসাবে। পুলিশ শুড নট অ্যারেস্ট হিম, দে শুড শো রেসপেক্ট টু দ্য সুপ্রিম কোর্ট। মাননীয় আপিল বিভাগের মন্তব্য হচ্ছে, বর্ণিত অবস্থায় পুলিশ কর্তৃক আবেদনকারী জনাব নিজামীকে গ্রেপ্তার করা উচিত হয়নি এবং ভবিষ্যতে পুলিশকে এ ধরনের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। সাংবাদিক বন্ধুগণ, আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মাওলানা মতিউর রহমান নিজামীর পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বক্তব্য শোনার পর মাননীয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যে মন্তব্য করেছেন, সে মন্তব্য পাওয়ার পরে আমরা স্পষ্ট বলতে চাই যে মাওলানা মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করে সরকার অত্যন্ত অন্যায় ও গরিহিত কাজ করেছেন। এইভাবে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। গ্রেপ্তারের সময় মাওলানা মতিউর রহমান নিজামী নেতাকর্মী, সাংবাদিক এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমি নির্দোষ, আমি মজলুম, সত্যের বিজয় একদিন হবেই। তিনি জামাতে নেতাকর্মীদের অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধারণের উপদেশ দেন। তিনি দেশবাসীকে অন্যায় ও ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান। তবে জামাতের আমির নেতাকর্মীদের উদ্দেশ্যে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বলে জানালেন দলের সেক্রেটারি জেনারেল। বলেছেন ধৈর্য ধারণ করার জন্য। তিনি বলেছেন যে আমি দেশ এবং জনগণের জন্য কাজ করছি এবং আল্লাহ দ্বীনের জন্য কাজ করছি, সেজন্য আল্লাহ তাআলা নিশ্চয় সাহায্য করবেন। গ্রেপ্তারের পর তাকে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়। 19 মে সকালে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মাওলানা নিজামীকে এক নজর দেখার জন্য কোর্ট চত্বর সহ আশপাশের রাস্তায় হাজার হাজার জামাত নেতাকর্মী ও জনগণ শান্তিপূর্ণভাবে অবস্থান করে। বিপুল সংখ্যক সংবাদকর্মী ও আইনজীবী এ সময় উপস্থিত ছিলেন। মাওলানা মতিউর রহমান নিজামী মাননীয় আদালতের অনুমতি নিয়ে বক্তব্য রাখেন, যা বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। আমরা জামিনের আবেদন করেছিলাম যে এই মিথ্যা হয়রানিমূলক মোকদ্দমায় তাকে জামিন মঞ্জুর করা হোক, তিনি কোনোভাবে এই মামলার সাথে সংশ্লিষ্ট নন। কিন্তু আদালত বলেছে যে আদালতের আইনগত এখতিয়ার নাই। চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে তার পরিচালিত 2টা মন্ত্রণালয় মাইক্রোস্কোপ দিয়েও কোনো দুর্নীতির সন্ধান পায়নি। শুধুমাত্র একটি কমিটির সদস্য হওয়ার কারণে তাকে এইভাবে হয়রানিমূলকভাবে জড়ি করা হয়েছে। বোঝা যাচ্ছে যে মামলাটা রাজনৈতিক হীন উদ্দেশ্য প্রণোদিত। ওনাকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর মাধ্যমে, মামলা জড়ানোর মাধ্যমে প্রমাণ করেছে যে সরকার যে সংলাপের কথা বলছে এটা একটা নাটকের মতো, এবং এই সরকার আসলে একটি সুন্দর নির্বাচন করার বা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার কথা যে বলছে সে ব্যাপারে তারা আন্তরিক নয়। আমরা বিশ্বাস করি জনগণ, বাংলাদেশের জনগণ কেউ মাওলানা মতিউর রহমান নিজামীকে দুর্নীতিগ্রস্ত বলে মনে করে না। এই জনগণই স্বতঃস্ফূর্তভাবে তাকে মুক্ত করার জন্য এগিয়ে আসবে।
গ্যাটকো মামলার চার্জশিট দাখিলের পর থেকে আশঙ্কা করা হচ্ছিল যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে। মাওলানা মতিউর রহমান নিজামী 14 মে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাকে গ্রেপ্তারের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেছিলেন, নিজের জন্য নয়, আমি দেশের জন্য উদ্বিগ্ন। আপনারা অবগত আছেন যে ইতিমধ্যেই আমাকে একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। গ্যাটকো মামলায় গতকাল চার্জশিট দাখিল করা হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি আমাকে গ্রেপ্তারের প্রস্তুতিও চলছে। আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে অবহিত করতে চাই যে আমি নিজেকে নিয়ে মোটেও উদ্বিগ্ন নই। আমি কোনো অপরাধ বা দুর্নীতি করিনি যে আমাকে মানসিক দুর্বলতায় ভুগতে হবে। আমার বিষয়টা আল্লাহর হাতে সাপোর্ট করছি। এছাড়া জনগণও বিষয়টি দেখবে ইনশাআল্লাহ। দেশের জনগণের প্রতি আমার সে আস্থা অবশ্যই আছে। আমি উদ্বিগ্ন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে। দেশকে পররাজ্য বানানোর অপচেষ্টা চলছে। রাজনীতিকরণের লক্ষ্যে দেশকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে। শুধু তাই নয়, অত্যন্ত দুঃখের বিষয় যে দেশের জনগণকে ধর্ম বিমুখ তথা ইসলাম বিমুখ করারও ষড়যন্ত্র চলছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করতে চায়। জাতিকে বিভক্ত করে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির আকাঙ্ক্ষা পূরণ করার ফাঁদে কোনো দেশপ্রেমিক ব্যক্তি পা দিতে পারেন না। জাতিকে বিভক্ত করার যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। জামায়াত ইসলামী মনে করে দেশের বর্তমান সংকটজনক অবস্থায় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় ইস্যুতে দেশপ্রেমিক রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। মাওলানা নিজামী সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, দেশকে করদ রাজ্য বানানোর প্রস্তুতি চলছে। তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে 13 দফা দাবি পেশ করেন। বিচার কাজ বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে সকলের নিকট গ্রহণযোগ্য একটি নির্বাচনের স্বার্থে দুই নেত্রীর মুক্তির কোনো বিকল্প নেই। গ্যাটকো বড়পুকুরিয়া সহ সকল মিথ্যা মামলা বিলম্বে প্রত্যাহার করতে হবে। 3. 2008 সালের 30 জুনের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করতে হবে। 4. 2008 সালের অক্টোবর মাসের মধ্যেই যে কোনো সুবিধাজনক দিনে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। 5. ঘরোয়া রাজনীতি চালু করার ক্ষেত্রে আরোপিত সকল শর্ত বিলম্বে বাতিল করতে হবে। 6. জরুরি অবস্থা জারির পরে রাজনৈতিক কারণে যাদের আটক করা হয়েছে তাদের সকলকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। 7. সরকারি প্রচার মাধ্যম রেডিও এবং টেলিভিশনকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। উল্লেখ্য যে বর্তমানে সরকার নিয়ন্ত্রিত রেডিও এবং টেলিভিশন একটি বিশেষ দলের প্রচার মাধ্যমে পরিণত হয়েছে। সরকারের নিরপেক্ষতার স্বার্থেই এই অবস্থার অবসান হওয়া আবশ্যক। 8. নির্বাচন কমিশনকে আগামী অক্টোবর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমে মনোনিবেশ করতে হবে। 9. বর্তমান সরকারের প্রধানতম দায়িত্ব জাতীয় সংসদ নির্বাচন করা। স্থানীয় সরকার নির্বাচন করা বর্তমান সরকারের কাজ নয়। তাই স্থানীয় সরকারের সংস্থাগুলো নির্বাচন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দিতে হবে। 10. জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণের সন্দেহ সংশয় দূর করার লক্ষ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা দরকার। 11. ঘোষিত নারী উন্নয়ন নীতিমালায় কোরআন বিরোধী কিছু ধারা থাকার কারণে তা সরকারিভাবে স্থগিত ঘোষণা করে দেশের শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে গঠিত পর্যালোচনা কমিটি কর্তৃক পেশকৃত সুপারিশমালার ভিত্তিতে নারী উন্নয়ন নীতিমালা সংশোধন করতে হবে। 12. সিরাতুন নবী এবং ইসলামের পক্ষে প্রচার অর্থাৎ তাওহীদ, রিসালাত ও আখিরাতের দাওয়াত নির্মোহভাবে জনগণের নিকট অবাধে পৌঁছানোর ক্ষেত্রে সকল প্রকার বিধি নিষেধ তুলে দিতে হবে। 13. অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষক, শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ ও নির্দিষ্ট আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় সীমার মধ্যে রাখার জন্য সর্বোচ্চ সাবসিডি প্রদান সহ সকল প্রকার কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মাওলানা নিজামী শুধুমাত্র বাংলাদেশী নন, তিনি বিশ্ব ইসলামী আন্দোলনের অবিসংবাদিত একজন নেতা।
তিনি 1943 সালের 31শে মার্চ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মনমতপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন। তিনি ছাত্র ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা ছিলেন। ছাত্র জীবন শেষে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তিনি পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর আমির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও পরবর্তীতে সেক্রেটারি জেনারেল হিসেবে একটানা 12 বছর দায়িত্ব পালন করেন। 2000 সালের 19শে নভেম্বর তিনি জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন। মাওলানা মতিউর রহমান নিজামী 1991 সালে পাবনা 1 সাঁথিয়া বেড়া নির্বাচনী এলাকা থেকে 5ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। জামায়াত সংসদীয় দলের নেতা হিসেবে তিনি জাতীয় সংসদে তাঁর গঠনমূলক ও ভারসাম্যমূলক ভূমিকা পালনের জন্য বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। যাতে করে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে সক্ষম হয়, এজন্যে শিক্ষণীয় ভূমিকা জাতি প্রথমে আশা করে সরকারি দলের পক্ষ থেকে। গণতন্ত্রের পূর্ব শর্ত পরমত সহিষ্ণুতা এবং সহ্যগুণ। বিরোধী দলের সমালোচনা সহ্য করার ব্যাপারে সরকারি দল উদাহরণ হিসেবে আমাদের সামনে আসবে, নমুনা হিসেবে আমাদের সামনে আসবে। সেই সাথে জাতি বিরোধী দলের ভূমিকাকেও গঠনমূলক দেখতে চায়, বিরোধী দলের ভূমিকাকেও দায়িত্বশীল ভূমিকা দেখতে চায়। আবেগ নির্ভর হয়ে নেতিবাচক ভূমিকায় গিয়ে আমরা যাতে কখনো পরিবেশ ক্ষুণ্ণ না করি, অপোজিশনের খাতিরে অপোজিশন, বিরোধিতার খাতিরে বিরোধিতা আমরা না করি, এ ব্যাপারে আমি নিজেকে বিরোধী দলের একজন সদস্য হিসেবে আমি নিজে অঙ্গীকার করতে চাই। আমাদের সকলের অঙ্গীকার হওয়া উচিত। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এটা আশা করতে চাই। মাননীয় স্পিকার, অতীতের ইতিহাস থেকে অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যে জাতি অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, সত্যিকার অর্থে সে জাতি তার ভবিষ্যৎকে সঠিক খাতে পরিপ্রবাহিত করতে পারে না, ভবিষ্যতের বংশধরদের জন্য কিছু রেখে যেতে পারে না। কিন্তু ইতিহাসের আলোচনা শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই হওয়া উচিত। কোন তিক্ততা সৃষ্টির জন্য অতীতের ইতিহাসের আলোচনা হলে যদি বিঘ্নিত হয়, আমি সবিনয় আরজ করতে চাই আপনার মাধ্যমে সে ধরনের আলোচনা যেন আমরা সকলেই পরিহার করে চলি। স্বৈরাচার বিরোধী ও সকল গণতান্ত্রিক আন্দোলনে তার অগ্রণী ভূমিকা তাকে জাতীয় নেতার মর্যাদায় অধিষ্ঠিত করেছে। গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহাসিক প্রয়োজনে তিনি 4 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি 8ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি 4 দলীয় জোট সরকারের কৃষিমন্ত্রী হিসেবে 20 মাস দায়িত্ব পালন করেন। এ সময় কৃষি খাতে ব্যাপক অগ্রগতি সাধিত হয়। পরবর্তীতে তিনি শিল্পমন্ত্রী হিসেবে 40 মাস দায়িত্ব পালন করেন। শিল্পমন্ত্রী দায়িত্ব পালনকালে তার সুদক্ষ, সৎ ও স্বচ্ছ নেতৃত্বে শিল্প খাতে প্রবৃদ্ধি শতকরা 10.45 ভাগে উন্নীত হয়। বিগত 17 বছরের মধ্যে চিনি খাতে 70 কোটি টাকা মুনাফা অর্জিত হয়। মাওলানা মতিউর রহমান নিজামী 5 বছর 2টি মন্ত্রণালয় পরিচালনাকালে সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার জনাব নিজামীর পরিচালনাধীন মন্ত্রণালয়ে কোথাও কোনো ত্রুটি বা দুর্নীতির সংশ্লিষ্টতা খুঁজে না পেয়ে অবশেষে তাকে রাজনৈতিকভাবে
হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে গ্যাটকো মামলায় জড়িয়ে গত 18 মে তাকে গ্রেপ্তার করে। মহামান্য সুপ্রিম কোর্ট 20 মে আদালতে নিজামীর আপিল মামলার শুনানিকালে মন্তব্য করেন, সর্বোচ্চ আদালতে জামিন আবেদন থাকা অবস্থায় পুলিশ কর্তৃক আবেদনকারী জনাব নিজামীকে গ্রেপ্তার করা উচিত হয়নি এবং ভবিষ্যতে পুলিশকে এ ধরনের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমির। অন্যায়ভাবে আটক রেখে জনগণের হৃদয় থেকে তাকে মুছে ফেলা যাবে না, বরং তিনি আরও অধিক জনপ্রিয়তা নিয়ে জনগণের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করুন।